অ্যাপ্লিকেশনের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এই জিআইএস এর ক্লাস বা এর অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানার জন্য যে ট্রেনিং এর যারা আয়োজন করেছে সিইসি ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এই বিষয়ে এবং জিআইএস এর বিষয়ে ট্রেনিংটা কন্ডাক্ট করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী যে প্রবলেম মনে হয় ভাই সাউন্ড চলে গেছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন খালিদ হ্যাঁ ভাই? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। না মাঝখানে একটু হ্যাং হয়ে গেছিল মনে হচ্ছিল। এখন ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আমি মোহাম্মদ মাসুদ। হ্যালো আমি মোহাম্মদ আমরা শুনতে পাচ্ছি। জি জি আমি মোহাম্মদ মাকসুদুর রহমান। আমি 2006 এ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পিআরপি এবং 2009 এ এমআরপি কমপ্লিট করি। আমি এলজিডি তে বর্তমানে কর্মরত, প্রভাতী প্রজেক্টে মার্কেট ডিজাইন এন্ড প্ল্যানার হিসেবে কাজ করছি। তার আগে আমি জিআইএস সেকশনে ছিলাম জিআইএস অ্যানালিস্ট হিসেবে এবং জাইকার সাথে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করে আসছি। আমার প্ল্যানিং কমিশন এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে। প্লাস হচ্ছে প্রাইভেটলি যেখানে আমি কাজ করেছি তার আগে হচ্ছে ইস্পানিয়া এবং ফিনল্যান্ড টি এস্টেটের একটা সার্ভে ফার্মের সাথে কাজ করার সৌভাগ্যে আমি এই দুইটা টি এস্টেটের জিআইএস ডাটাবেস তৈরি করার পেছনে অর্থাৎ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমি বেশ আগে কাজ করেছি এবং তাদের যে জিআইএস ডাটাবেসটা আছে সেটা আমাদেরই তৈরি করা। আর আমি বেশ কয়েকটা জায়গায় ট্রেনিং কন্ডাক্ট করেছি, তার মধ্যে হচ্ছে ম্যাকপাই রবিন, আর্কিটাইপ এবং এলজিডি তো কিছু কিছু ট্রেনিং আমি কন্ডাক্ট করেছি জাইকাতে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এখানেও কিছু জিআইএস ট্রেনিং কন্ডাক্ট করেছি। আর আমি রাজুক এনলিস্টেড প্ল্যানার প্লাস হচ্ছে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স এর মেম্বার। সবাইকে কোভিড সিচুয়েশনে আমি মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আমাদেরকে এখন পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সেফ আছি এবং আমরা সবাই সেফ থাকার চেষ্টা করব এবং আমরাও সেফ থাকবো, আমাদের ফ্যামিলিকেও আমরা সেফ রাখবো। আমাদের মেইনলি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এন্ড ইটস অ্যাপ্লিকেশনের যে বিষয়গুলো আসলে কভার করবে টোটাল আমার ট্রেনিং আউটলাইনে দেখা যাচ্ছে আমরা প্রায় 12টা মডিউল আমরা কভার করার চেষ্টা করব। তার মধ্যে হচ্ছে প্রথমেই আসলে আমাদের ফান্ডামেন্টাল অফ জিআইএস এবং হিস্ট্রি যদি আমরা না জানি তাহলে আমরা জিআইএস এর বিষয়টা অর্থাৎ যে কোনো ট্রেনিং বা যে কোনো বিষয়ের কন্ডাক্ট করতে হলেই বা জানতে হলে আমাকে এর ফান্ডামেন্টালস এবং হিস্ট্রিটা আসলে জানতে হয়। তারপরে হলো জিআইএস এর যে প্ল্যাটফর্মে আমরা জিআইএস যে প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্ম সম্বন্ধে জানবো। তারপরে হচ্ছে আর্কম্যাপ এবং ডাটা কিভাবে কালেকশন করা হয় মেথড গুলো সেগুলো আমরা এই মধ্যে জানবো। ডাটাবেস প্রিপারেশন এবং ডাটাবেসের যে ফাইল ফরম্যাট গুলো থাকে সেটাও আমরা এই অর্থাৎ প্রথম দিকে বেসিক গুলো আমাদের যখন আমাদের জানা হয়ে যাবে তারপরে কিন্তু আমরা জিএস এর কাজের ক্ষেত্রে অর্থাৎ আমাদের যে কাজ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন পজিশনে কাজ করি, তার পজিশন থেকে আমরা কিভাবে ইউজ করতে পারবো সেই বিষয়গুলো তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। জিএস একটা বিষয় হচ্ছে হলো এর ম্যাপ প্রজেকশন সিস্টেমটা জানা। এই ম্যাপ প্রজেকশন বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট এই কারণে কারণ আমরা যদি বেসিক বা বেসটাকে যদি জিএস ডাটাবেসে যদি ঠিক মতন না প্রজেকশন সিস্টেমটাকে যদি না ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যানালাইসিস এবং আমাদের যে আউটপুট সেটা আমরা সঠিকভাবে পাবো না। এবং আমরা এই ডাটাবেস বা প্রিপারেশনের জন্য কিভাবে আমরা করতে পারি তার মধ্যে একটা মেথড থাকে হচ্ছে ডিজিটাইজেশন। সেই ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা জিআইএস ডাটাবেসটাকে প্রিপেয়ার করতে পারি এবং হচ্ছে তার প্রিপারেশনের সাথে সাথে আমাদের যে এসপিটিএল ডাটা বা অ্যাট্রিবিউট ডাটা বা টেবিল গুলো তৈরি হবে, ইনফরমেশন গুলো ব্যাকএন্ডে তৈরি হবে সেইগুলোকে আমরা কাজে লাগাবো। তারপর হচ্ছে তার জিও প্রসেসিং অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের জন্য আমাদের জিআইএস এর যে টুল বক্স থাকে সেখানে প্রচুর জিও প্রসেসিং এর প্রায় মোর দেন 1000 জিও প্রসেসিং এখানে
প্রসেস করা যায়, আমরা সেগুলোর বেসিক কিছু প্রসেস করার বিষয়গুলো আমরা এই একটা মডিউল 8 এ জানার চেষ্টা করব। তারপরে ডাটা ভিজুয়ালাইজেশন, অর্থাৎ আমরা ম্যাপ বা আমরা যে ডাটাটা পেয়েছি বা যে ডাটাটা আমরা তৈরি করেছি সেটাকে কিভাবে ভিজুয়ালাইজ, অর্থাৎ ডাটা ভিজুয়ালাইজেশন এবং ম্যাপ, সেটাকে ম্যাপিং বা আমাদের ইনফরমেশনটাকে আমরা কিভাবে জেনারেট করব এবং স্প্রেড আউট করব, সেই প্রিপারেশনটুকু আমরা এখানে এই মডিউলে অর্থাৎ মডিউল 9 এ জানার চেষ্টা করব। আরেকটা জিআইএস এর যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা করি সেটা হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস এর মধ্যে যে বিভিন্ন ধরনের সুইটেবিলিটি অ্যানালাইসিস থাকে, সেটা হচ্ছে ল্যান্ড সুইটেবিলিটি থাকে, তারপর কোনো ধরনের কনস্ট্রাকশন যদি এরিয়া থাকে সেটা সুইটেবিলিটি অ্যানালাইসিস থাকে। আমরা যদি স্বাস্থ্য খাতে বর্তমানে দেখি যে কোভিড সিচুয়েশনে হসপিটাল তৈরি করা লাগে, সেখানে এই সুইটেবিলিটি অ্যানালাইসিস। তারপর আমরা ল্যান্ড ফিলিং জন্য, অর্থাৎ আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তার সুইটেবিলিটি অ্যানালাইসিস, অর্থাৎ এরকম বিভিন্ন ধরনের সুইটেবিলিটি অ্যানালাইসিস আমরা জিআইএস এর মাধ্যমে করতে পারি। তারপরে আমরা কিছু 3D ভিজুয়ালাইজেশনের জন্য, কারণ দেখা যাচ্ছে 2D ডাটা অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন থেকে দেখা যাচ্ছে 3D থাকলে আমরা সেটাকে রিয়েল ডাটার সাথে বা রিয়েল প্লেসের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। আরেকটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করার চেষ্টা করব এর মাধ্যমে, অর্থাৎ এই 12টা মডিউল যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি জিআইএস এর বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা খুব ভালোভাবে জেনে যাব। তারপরে এর থেকে আসলে অ্যাডভান্স লেভেলটা থাকে, তখন আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। আমরা আজকে যে বিষয়টা জানবো ফান্ডামেন্টাল অফ জিআইএস, এই ফান্ডামেন্টাল অফ জিআইএস এ আজকে আমরা যদি কিছুটা আইডিয়া নেই তাহলে আমরা যে লেভেলে বা যে পজিশনে কাজ করি না কেন সেই ক্ষেত্রে আমরা আমাদের বিষয়টাকে চুজ করে নিতে পারবো যে আমি আসলে জিআইএস টাকে কিভাবে আমার কাজের ক্ষেত্রে এবং আমার কর্মক্ষেত্রে এবং আমার প্রফেশনালিজমের সাথে অ্যাড করার জন্য, অর্থাৎ যেটাকে আমরা বলি ভ্যালু এড, এই ভ্যালু এডটাকে আমরা কিভাবে করতে পারি সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আমাদের আজকের ডিসিশন বা ডিসকাশন যেগুলো কভার করার চেষ্টা করবে যে তা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, বা আমরা সংক্ষেপে আসলেই বলি যে জিআইএস, কিন্তু সংক্ষেপের থেকে দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এইভাবেই তারা ইউজ করে, কিন্তু আমরা এই সুবিধার্থে শুধুমাত্র জিআইএসই বলে থাকি। এবং জিআইএস ফিল্ডের অ্যাপ্লিকেশন বা ফিল্ডের অ্যাপ্লিকেশন কি আছে জিআইএস ফিল্ডে, তারপরে হচ্ছে কম্পোনেন্ট এন্ড ফাংশন গুলো কি কি, আর আমরা আসলে কি মেইনলি আমাদের সবারই একটা আলটিমেটলি থাকবে যে আমি কি করব জিআইএস দিয়ে। তা এটাও আমরা এই ডিসকাশনে আমরা চেষ্টা করব যে আমরা আসলে কি করব, বা সবাই আমরা এই যখন আলোচনা বা ডিসকাশন থাকবে বা কোশ্চেন অ্যান্সার থাকবে আমরা হয়তো তখন বলতে পারবো যে আমরা আসলে কি করব, বা এই ডিসকাশন যখন শেষ হবে তখন আমরা ডিসিশন নিতে পারবো যে আমরা আসলে জিআইএস দিয়ে কি করতে পারি। আমরা প্রথমেই দেখি যে আমরা যে কোনো জায়গার বা যে কোনো বিষয়ের যদি একটা লোকেশন যদি আমরা চুজ করতে যাই তাহলেই কিন্তু আমরা প্রথমেই যাই, বর্তমানে আমরা সবাই যেটা ইউজ করি সেটা হচ্ছে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ। এই দুইটাকে আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি এটা কি কভার করবে। আমি এখানে আমাদের প্রিভিয়াসলি একটা ডাটা ছিল সেটাকে আমি এখানে করে রেখেছি। আমরা যদি গুগল ম্যাপে যখন কোনো পজিশন বা কোনো লোকেশন যদি আমরা চুজ করতে যাই আমরা কিন্তু সরাসরি গুগল ম্যাপেও চলে যাই। আরেকটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি বা কাজের ক্ষেত্রে গুগল আর্থ। তা এখানে আমি আমার গুগল আর্থে আমি আমার যেখানে কাজ করতেছি প্রভাতী প্রজেক্টে, তার হচ্ছে আমরা যে মার্কেট গুলো বা বাজার গুলো নিয়ে কাজ করি, যেগুলো টোটাল স্টেশন দিয়ে টোপোগ্রাফিক সার্ভে কমপ্লিট হয়ে গেছে, সেগুলো জিপিএস কোঅর্ডিনেট গুলো থাকার কারণে আমি দেখা যাচ্ছে এই লোকেশন গুলো গুগল ম্যাপে সেট করে ফেলতে পারছি। সুতরাং আমি যখনই কোনো বাজার বা এইটাকে ক্লিক করব তখনই কিন্তু আমাকে এই বাজারের, অর্থাৎ যেহেতু ইনফরমেশন গুলো আমার ছিল, আমি ক্লিক করার সাথে সাথেই আমি এই ডাটাগুলো পেয়ে যাচ্ছি যে এটা কোথায় আছে, গাইবান্ধাতে বাজারের লোকেশন, এটা গাইবান্ধা উপজেলা কোনটা, সুন্দরগঞ্জ, এটা কোন টাইপের বাজার,
এবং এই বাজারের অর্থাৎ এই মার্কেটের নাম কি। সুতরাং আমি যা ইনফরমেশন তৈরি করব সেই ইনফরমেশন গুলোই কিন্তু আমি এখানে স্টোর করে রাখতে পারবো। তা আমরা গুগল ম্যাপ এবং গুগল আর্থ প্রচুর পরিমাণে আমাদের কাজের ক্ষেত্রে ইউজ করি। এটা হচ্ছে আমরা লোকেশন জানার ক্ষেত্রে আমরা এই জিআইএস কে ইউজ করি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নিউজকে ইনফরমেশন আকারে নিয়ে আসার জন্য আমরা গুগলকে জিআইএস কে ইউজ করি। যেমন এখন আমাদের সবচেয়ে বেশি নিউজ বা সবচেয়ে বেশি জানার চেষ্টা করি আসলে এই যে করোনা ভাইরাসের সিচুয়েশনটা কি সেটাকে বোঝার জন্য। তা এই 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 শুধুমাত্র যে আসলে জিআইএস এর কে ইউজ করেই যে সবকিছু আসলে তৈরি হয় সেটাও একটা বিষয় যে আমাদের অনেক ইনফরমেশন লেখার থেকে দেখা যাচ্ছে যে আমরা যদি সেটাকে কোনো ইনফরমেশন বা ম্যাপিং করে দেই সেটা কিন্তু আমরা সহজে আসলে বুঝতে পারি। দেখা যাচ্ছে অনেক সময় অনেক লেখা বা ইনফরমেশনের থেকে আমি যদি এখানে ইনফরমেটিভ অর্থাৎ কিছু গ্রাফ বা কিছু ম্যাপিং বা কিছু যদি সিম্বলাইজ করে দেই ডাটাবেসটাকে, তাহলে সেগুলো আমাদের রিড করতে এবং বুঝে নিতে ইজিলি অর্থাৎ কোনো ধরনের প্রবলেম আমরা খুব ইজিলি বুঝতে পারি। তবে অনেক সময় অনেক ধরনের ইনফরমেশনকে আমরা স্টোরি ম্যাপ আকারে তৈরি করার চেষ্টা করি। অর্থাৎ অনেক বড় বা অনেক বিশাল কোনো বিষয়টাকে আমরা যদি একটু স্টোরি আকারে অর্থাৎ গল্প আকারে যদি তৈরি করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে সেটাও আমাদের কাছে খুব মানে বুঝে নিতে সুবিধা হয়। তা আমরা এই দেখা যাচ্ছে যে ম্যাপিং দিয়ে কোভিড অর্থাৎ এই প্যান্ডেমিক আমাদের বর্তমানে কোভিড বা এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে আমরা সবাই ইউজ করার চেষ্টা করতেছি বিভিন্ন ওয়েতে। তার মানে হচ্ছে যে আমরা এই প্যান্ডেমিক বা এই কোভিড যে সিচুয়েশন সেটাকে আমরা স্টোরি ম্যাপ আকারে যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে এর হিস্ট্রি বা কোথা থেকে আসছে বা কিভাবে স্প্রেড হচ্ছে সেই পুরো বিষয়টা কিন্তু আমাদের এই স্টোরি ম্যাপে বলে দিতে পারি। এই স্টোরি ম্যাপটা তৈরি করতে হলে আমাদেরকে অ্যাডভান্স লেভেল আসলে যেতে হবে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে এই প্যান্ডেমিক বা এই কোভিড সিচুয়েশনটাকে কিভাবে আমরা আসলে স্টোরি ম্যাপ আকারে তুলে ধরেছি। এই কাজগুলো আসলে সত্যিকার অর্থেই আমরা জিএস কে ব্যবহার করেই করতে পারি। তারপরে আমরা আরেকটা দেখি যে লাস্টে আর কি কি ইনফরমেশন বা কি ভাবে আমরা জিএস কে পেতে পারি। কোন ধরনের ওয়ার্নিং সিস্টেম, যেমন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা প্রায়ই দেখা যাচ্ছে বৃষ্টি বা ঝড় বা কোন ধরনের পরবর্তী ক্লাইমেটিক সিচুয়েশন এই ধরনের ইনফরমেশন বা ওয়ার্নিং সিস্টেম কিন্তু আমাদের পেতে পারি। আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেই ধরনের ওয়ার্নিং সিস্টেম বা আবহাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা প্রিভিয়াসলি কিছু করেছে, যেমন বলতে পারে যে আজকের আবহাওয়াটা কত মানে বৃষ্টি হবে না রোদ থাকবে, বা আজকে সন্ধ্যায় কি সিচুয়েশন হবে, হতে পারে হিউমিডিটি কিরকম, তারপরে হচ্ছে অর্থাৎ সকাল এখন হিউমিডিটি কত আছে, অর্থাৎ সন্ধ্যার পরে হিউমিডিটি কত হতে পারে, টেম্পারেচার কত হতে পারে। আচ্ছা, এই ধরনের এই ইনফর্ম বা অ্যাডভান্স বিষয়গুলো কিন্তু তারা এই জিআইএস সিস্টেমের মাধ্যমেই আমাদেরকে প্রোভাইড করে। আমি অলরেডি গুগল আর্থের বিষয়টা ক্লিয়ার করেছি। আমরা এই করোনা ভাইরাসকে ইউজ করে অর্থাৎ এই করোনা সিচুয়েশনকে ইউজ করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা ম্যাপিং, অর্থাৎ ডিজি হেলথে যদি ওয়েবসাইটে ঢুকি তা সেখানে আমরা বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড, ইনফরমেটিভ ড্যাশবোর্ড কিন্তু দেখতে পাবো। তো এটা একটা নর্মাল ড্যাশবোর্ড, এটাও জিআইএস কে ইউজ করেই করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে রিয়েল টাইম, মানে ও প্রতিক্ষণেই আমরা যদি এই লিঙ্কটাকে ফলো করি দেখা যাবে যে অর্থাৎ সে অটো আপডেট নিয়ে নিচ্ছে এই ড্যাশবোর্ড। আমরা ট্র্যাডিশনাল যে ধরনের ম্যাপিং করি অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশ, আমরা এই ম্যাপিং থেকে দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের ম্যাপ। তারপরে হচ্ছে বাংলাদেশের ম্যাপে এখানে বাম পাশে আমরা দেখতেছি যে অর্থাৎ বিভিন্ন রোড নেটওয়ার্কে অর্থাৎ বাংলাদেশের যে পুরো রোড নেটওয়ার্ক আছে সেই রোড নেটওয়ার্কের
ডাটাবেসটাই হচ্ছে আমরা এই ম্যাপিং এ প্রকাশ করতেছি। আর ডান পাশের ম্যাপটা দেখা যাচ্ছে যে লোকেশন, আমরা বাংলাদেশে যেখানে পৌরসভার লোকেশন আছে সেই লোকেশন গুলোকে আমরা হয়তো সেট করে বোঝার চেষ্টা করতেছি যে কোন লোকেশনে কোন পৌরসভাটা অবস্থিত। আমরা যারা বিভিন্ন প্রফেশনাল, এখানে বিভিন্ন প্রফেশনাল যারা কাজ করে, তারা বিশেষ করে আমরা যখন রিসার্চ করি বা কোনো ধরনের ডিজাইন করি, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করেন, তারা একটা বিষয় সবসময় খেয়াল রাখেন যে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন আর্থকোয়েকের জোন আসলে তৈরি করা আছে এবং 3টা জোনে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে মডারেট, তারপর হচ্ছে হলো হাই রিস্ক জোন বা হলো লো রিস্ক জোন। এরকম 3টা জোনে কিন্তু আমরা ভাগ করে রেখেছি। যারা আমরা বিশেষ করে স্ট্রাকচারাল ডিজাইন করি তারা, অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে বা প্যারামিটার ক্ষেত্রে, অর্থাৎ সেটা আর্থকোয়েক প্রবণ কিরকম সেই জোনটাকে জানার জন্য যদি আমরা এই ম্যাপটাকে একটু ফলো করি, দেখা যাচ্ছে যে গত 100 বছর পূর্বে, অর্থাৎ কোথায় কোথায় সিসমিক যে ইন্টেন্সিটিটা ছিল, বাম পাশের ম্যাপে আমরা সেটা দেখি যে ইন্টেন্সিটিটা আসলে কোথায় ছিল। এটা বাংলাদেশের ম্যাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থাৎ নর্থের দিকে, অর্থাৎ যদি আমরা কুড়িগ্রাম, লালমনিরহাট, সিলেট এই অঞ্চল, ময়মনসিংহ যদি এই অঞ্চলগুলোকে ফলো করি, দেখা যাচ্ছে যে আর্থকোয়েকের ইন্টেন্সিটি বা এর যদি রিক্টার স্কেলের ডাটাগুলো দেখি, তাহলে এই অঞ্চলেই আসলে মানে বেশি রিস্ক জোন। যেমন ঢাকা বা যদি আমরা রাজশাহী এই অঞ্চলগুলোকে যদি আমরা একটু ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে বগুড়া, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, পঞ্চগড় এই অঞ্চলটা হচ্ছে মডারেট রিস্ক জোন, এবং খুলনা, যশোর এবং বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলটা আসলে লো রিস্ক জোন। অর্থাৎ আমরা যখনই এই সিসমিক বা এই প্যারামিটার বা কোএফিসিয়েন্ট গুলোকে ইউজ করব, তখন কিন্তু আমরা দেখিনি যে কোনটা আসলে মডারেট রিস্ক জোনে আছে, কোন জায়গাটা আসলে হাই রিস্ক জোনে আছে এবং লো রিস্ক। আচ্ছা, এই অ্যানালাইসিসটা আমরা বা এই টেবিলটা আমরা কিভাবে পেয়েছি? আমাদের গত 100 বছরের ডাটা কিন্তু এই 100 বছরের যে ডাটাকে যদি আমরা কনসিডার করি, কারণ এগুলো দেখা যাচ্ছে যে হয় 50 বছর বা 30 বছর, 10 বছর, 100 বছর, এরকম বিভিন্ন রিটার্ন পিরিয়ডের ডাটা ইউজ করেই কিন্তু আমরা এই ধরনের অ্যানালাইসিস গুলো বা ম্যাপিং গুলো পাই। তাহলে স্বভাবতই বা অ্যানালিসিস এই ম্যাপিং এর ক্ষেত্রে এবং এই ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এই এই ইনফরমেশনটাই পাচ্ছি যে 100 বছরের ডাটা, সরি, এই 100 বছরের ডাটা যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের হাই রিস্ক জোন কোনটা, মডারেট রিস্ক জোন কোনটা, আর লো রিস্ক জোন কোনটা। অর্থাৎ সবাই আমরা যারা রিসার্চার বা যারা বিভিন্ন প্রফেশনালে থাকি বা কাজ করি, তারা কিন্তু এই ম্যাপিং এর ডাটাকে ইউজ করেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমরা কিভাবে এই ডাটাটাকে ইউজ করব বা ম্যাপিংটাকে ইউজ করব। জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের যে বিষয়টা প্রথমেই থাকে, আমাদের একটা কম্পিউটার বেস সিস্টেম থাকতে হবে, সেখানে আমাদের সব ইনফরমেশন গুলো স্টোর থাকবে। আর আরেকটা বিষয় থাকে হচ্ছিল জিওগ্রাফিক পজিশন। আমরা পৃথিবী থেকে দেখি গোল বা 3D, অর্থাৎ পৃথিবী এরকম গোলাকৃতি, সেই 3D ডাটাটাকে কিন্তু আমরা নিয়ে আসি 2D ডাটা। সেটাকে আমরা যেমন ধরি, আমরা এর আগে দেখেছি যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এই বিষয়গুলো পড়েছি, বা গ্লোবাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা ল্যাটিটিউড, অল্টিটিউড, তারপর হচ্ছিল যেটাকে বলি ইস্টিং, নর্থিং, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা নিয়ে আসি আমাদের এই ইনফরমেশন সিস্টেম বা কম্পিউটারাইজ সিস্টেমে নিয়ে আসি। সেখান থেকে কিন্তু আমরা স্টোর করি, রিটাইপ করি এবং সর্টিং করি এবং কম্পেয়ারিং করি স্পেশাল, যেটাকে আমরা বলি, অর্থাৎ জিওগ্রাফিক পজিশন বা যে ডাটাটা থাকে সেটাকে আমরা বলি স্পেশাল ডাটা। এই জিআইএস এর মেইনলি আমরা বলতে যে
বিষয়টাকে আমরা প্রথমেই বলি যে এস3 তৈরি ডাটা। এস3 হচ্ছে এনভায়রনমেন্টাল সিস্টেম, এটা আমেরিকান একটা কোম্পানি। সেখানে তারাই প্রথম এই সফটওয়্যারটাকে বিশ্বব্যাপী পরিচিতি করে তোলে। তার ফাউন্ডার হচ্ছেন জ্যাক ডেনজারমন্ড এবং লরা ডেনজারমন্ড। তারা হচ্ছে আমেরিকান বিলিয়নিয়ার। তারা এই কোম্পানিটা এখনো রান করে যাচ্ছে। তাদের প্রোডাক্ট গুলোর মধ্যে থেকে আমরা আর্কজিএস, আর্কডেস্কটপ, আর্কজিএস এন্টারপ্রাইজ এবং আর্কজিএস অনলাইন এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করতে পারতেছি তাদের কারণে। এছাড়াও প্রায় 25টার অধিক বর্তমান বিশ্বব্যাপী এই জিআইএস কোম্পানি হিসেবে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার হিসেবেও কাজ করে, কিন্তু আমরা এসসিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই। জিআইএস হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স। এই সায়েন্সের মাধ্যমে আসলে আমরা কি কি জিনিসটাকে কি কি বিষয়গুলোকে কভার করি, তার মধ্যে আমাদের থাকে হচ্ছে প্রথমে অবশ্যই এটা জিওগ্রাফি থাকবে, তার মধ্যে কার্টোগ্রাফি বা ম্যাপিং এর বিষয়গুলো থাকে, সিভিল ইঞ্জিনিয়ার থাকে, আর্কিটেক্ট ইউজ করে, ফটোগ্রামেট্রি এখন সবচেয়ে বেশি ইউজ হয় ফটোগ্রামেট্রি, তারপরে হচ্ছিল জিওলজি, সার্ভেইং, স্ট্যাটিস্টিক্স, হাইড্রোলজি এবং রিমোট সেন্সিং। অর্থাৎ এই ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সের মাধ্যমে কিন্তু আমরা এই জিআইএস কে নিয়ে আসতে পারি। ইন্টারপ্রিটেশন অফ দি ওয়ার্ডস জিআইএস, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বা জিআইএস এর যে সম্বন্ধে বা জিআইএস কে যে বিষয়গুলো নিয়ে কথা বলে আসছি, এখন আমাদের আসলে ইন্টারপ্রিটেশন করতে খুবই সুবিধা হবে, যে কারণ জিআইএস এর অলরেডি আমরা একটা বুঝে গেছি যে এটা ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক ডাটা নিয়ে কাজ করে। আর হচ্ছে সিস্টেমটা কি, যে বিভিন্ন কানেক্টিং বা এন্টিটিস এর মধ্যে, অ্যাক্টিভিটিস এর মধ্যে সে একটা কানেক্ট করে। যেমন আমি ধরেন যে যেখানে আছি, কেউ আমরা হয়তো মোহাম্মদপুরে থাকি, কেউ আমরা শ্যামলীতে থাকি, কেউ আমরা গুলশানে থাকি, কেউ আমরা বাড্ডায় থাকি। এই যে বিভিন্ন জায়গার যে বিভিন্ন অবস্থান, এই অবস্থানকে বিভিন্ন অ্যাক্টিভিটি, যেমন কেউ আমরা ঘরে আছি, কেউ আমরা অফিসে আছি, কেউ আমরা হয়তো অন্য কোনো লোকেশনে অবস্থান করতেছি, এর মধ্যে যে কানেক্টিভিটি বা আমাদের যে অ্যাক্টিভিটিস এর মধ্যে যে সিস্টেমে কানেকশন করে, এই কানেকশনটাই হচ্ছিল, এবং সবারই বিভিন্ন ধরনের পারপাস থাকে। কিন্তু এখন আমরা সবাই কিন্তু এই যে জুম প্ল্যাটফর্মে বা একটা প্ল্যাটফর্মে বা একটা কমন পারপাসে একটা কমন প্ল্যাটফর্মে কিন্তু বসে কাজ করতেছি, বা কেউ হয়তো কাজ করতেছি, কেউ হয়তো আরো কোনো অ্যাক্টিভিটি করতেছি। এই যে এই কানেকশন করাটাই হচ্ছে এই সিস্টেম বা জিআইএস এর মাধ্যমে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম। এইটা ইনফরমেশন সিস্টেমটা বিভিন্ন ধরনের সেট অফ প্রসেস থাকে, বিভিন্ন ধরনের প্রসেসিং থাকে, এবং র ডাটাটাকেই কিন্তু আমরা এক্সিকিউট করে এবং আমাদের সেটাকে ইউজফুল আকারে নিয়ে আসি, আমরা ডিসিশন মেকিং এ আমরা ইউজ করি। আর হচ্ছে এটা সবসময় রেফারেন্স এবং স্পিটিয়ালি রেফারেন্স, অর্থাৎ আমাদের এমন না যে আমরা যে কোনো ডাটাটাকে আমরা জিআইএস এ কাজ করি, কিন্তু এটাকে অবশ্যই স্পিটিয়ালি আমরা যেটাকে বলি জিও রেফারেন্স ডাটা, জিওগ্রাফিক্যালি রেফারেন্স হতে হবে, এবং যে কোনো রেফারেন্স পয়েন্ট থেকে এই ডাটাগুলো করতে হবে এবং সেটাকে আমরা ইউজ করতে পারবো। আমরা এটা সবসময় জানি যে একটা লেখার থেকে যে কোনো ভিজুয়ালি কোনো ডাটা যদি আমাদের সামনে থাকে, সেটা আমাদের অনেক ধরনের ইনফরমেশন বা অনেক ধরনের ডাটা কে কিন্তু আমরা বুঝতে পারি খুব ইজিলি। যেমন একটা কথাই আছে যে পিকচার ইজ ওয়ার্থ 1000 ওয়ার্ডস, অর্থাৎ 1000 কথা যদি আমি বলি, দেখা যাচ্ছে আমরা সেই 1000 কথাটাকেই আমরা একটা পিকচারের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে ইন্টারপ্রেট করতে পারি। আমরা যদি একটু দেখি যে একটা জিআইএস এর কিরকম হতে পারে, আমি একটু জাস্ট এইটারই ফরম্যাটটাকে, ইন্টারফেসটাকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছিল আমাদের জিআইএস এর যে ইন্টারফেসটা থাকে, জিওগ্রাফিক, অর্থাৎ আমরা যেটাকে বলি যে আর্ক ম্যাপ বা আর্ক জিআইএস, সেটারই আমরা তো আসলে ক্যাড অনেকে অর্থাৎ ক্যাড ইউজ করেছি বা ক্যাডে কাজ করি। ক্যাডের কাজ এবং জিএস এর কাজে দেখা যাচ্ছে যে কিছুটা পার্থক্য আছে। সেটা হচ্ছে যে এখানে যেমন আমরা এর আগে বলেছি যে ইনফরমেশন এবং অ্যাট্রিবিউট টেবিল, যেটা আমরা হয়তো ক্যাডে নিতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাডের মতোই অনেকটা ডাটাবেস বা লাইন
ফিচার, তারপর পলি ফিচার এবং পয়েন্ট ফিচার। অর্থাৎ ক্যাডে আমাদের যে ডাটাগুলো বা যেভাবে লেয়ার গুলো থাকে, আমরা কিন্তু জিআইএস এর মধ্যে ঠিক একইভাবে সেই লেয়ার গুলোকে নিয়েই কাজ করতে পারি, বা একই ধরনেরই লেয়ার গুলো থাকে। সেখানে হচ্ছিল আমাদের এখানে দেখে নিই যে আমাদের এই যে জিওগ্রাফিক্যাল যে প্রজেকশন সিস্টেম, যে কোন প্রজেকশন সিস্টেমে আমি কাজ করব বা কোন প্রজেকশন সিস্টেমে আমি প্ল্যাটফর্মে কাজ করব, সেটা কিন্তু অলরেডি এই যে জিও রেফারেন্স ডাটা আছে বলেই কিন্তু আমি এখানে একটা ডাটাবেস বা দেখতে পাবো যে এখানে আমার মিটারে দেখাচ্ছে, অর্থাৎ 2D ডাটা ফরম্যাটে আমি 3D ডাটাটাকে 2D ডাটা ফরম্যাটে নিয়ে এসেছি। আমি যদি এখানে একটা বেজ ম্যাপে দেখতে চাই যে আমার এই ডাটাটা আসলে জিও রেফারেন্স আছে কিনা, আমি কিন্তু সেভাবেও চেক করে নিতে পারি। একটু সময় দেওয়া লাগবে। তারপর দেখি আমরা ওইটা হতে থাকুক একটু। ওই যে চলে আসছে এটা। এই আমরা এটা দেখাচ্ছে যে টুঙ্গিপাড়ার ডাটা, আমরা টুঙ্গিপাড়া নিয়ে কাজ করেছিলাম। এটা সেই টুঙ্গিপাড়ার পৌরসভার ডাটাবেসটাকে আমরা আপডেট করেছিলাম। সেই টুঙ্গিপাড়া ডাটা, অর্থাৎ এই বেজ ম্যাপের দ্বারাই আমরা বুঝতে পারতেছি যে রোড নেটওয়ার্ক আমরা যদি একটু জুম করি, দেখা যাচ্ছে যে রোড নেটওয়ার্ক গুলো ঠিক একইভাবে অ্যালাইন্ড আছে। বেজ ডাটা নিয়ে কাজ করলে একটু সমস্যায় পড়তে হয়, কিন্তু আমরা বেজ ডাটার মাধ্যমে কিন্তু বুঝতে পারি যে আমাদের ডাটাগুলো কারেক্ট পজিশনে আছে কিনা। সেটা একটু প্রসেস হইতে থাকুক। আমরা যদি জিআইএস থেকে কিছু অ্যান্সার খোঁজার চেষ্টা করি, যেমন ধরেন আমরা যে কোনো রিসার্চ বা যে কোনো রিসার্চ করতে গেলে আমরা প্রথমে কি করি, কিছু কোশ্চেন তৈরি করি এবং ওখান থেকে কিছু অ্যান্সার করার চেষ্টা করি। এই অ্যান্সার গুলো যেমন কি হতে পারে, হোয়াট ইজ দ্য পপুলেশন, যেমন ধরতে পারি যে আমার এলাকার পপুলেশন, বা সেটা হতে পারে সিটি, হতে পারে ওয়ার্ড, হতে পারে বা ইউনিয়ন হতে পারে, যে ওই এলাকার কি পপুলেশন কত আছে বা পপুলেশনের কি অবস্থা। তারপর হচ্ছিল আমার এলাকার বা আমি যে জায়গায় বা কোনো একটা পার্টিকুলার এলাকার সয়েলের কন্ডিশন বা ল্যান্ডের পার্সেলের কি অবস্থা, সেটাকেও অর্থাৎ সব যে আমি আমার রিয়েল টাইম ডাটা বা প্রাথমিক ডাটা থেকেই নিতে পারবো তা না, আমার অনেক ধরনের সেকেন্ডারি সোর্স থাকে। আমরা কিন্তু সেই ডাটাগুলো সেই সেকেন্ডারি রিলায়েবল সেই সেকেন্ডারি সোর্স গুলো থেকে নিয়ে এসে কিন্তু আমরা এই ডাটাটাকে ইউজ করব আমাদের কাজের সুবিধার্থে বা আমাদের যে কর্মক্ষেত্রে বা আমার যে পারপাস সেই পারপাস অনুসারে। আমি একটু জিএস এ দেখি যাওয়ার না, এটা এখন স্ক্রিন নাও। আচ্ছা, আমি এই ডাটা উঠাই দিই, আমি একটা মোজাইক ডাটা নিয়ে আসি। আমরা এই এলাকার সার্ভেটা করা হয়েছিল ড্রোন দিয়ে পরবর্তীতে সেই ডাটাগুলোকে প্রজেক্ট, অর্থাৎ সেই ড্রোনের ইমেজগুলোকে মোজাইকটাকে প্রজেকশন করে এই ডাটাগুলোকে আপডেট করা হয়েছে। অর্থাৎ ড্রোনের ইমেজগুলো যদি আমরা দেখি, অনেক রেজুলেশন, খুব হাই রেজুলেশন থাকে এবং প্রতিটা বিল্ডিং এবং দেখা যাচ্ছে রাস্তা যে গাড়ি চলতেছে বা একটা ট্যাক্সি চলতেছে সেটাও পর্যন্ত আসা, অর্থাৎ খুব ডিটেলসে এই ডাটাগুলো ড্রোনের ডাটা থেকে পাওয়া যায়। সুতরাং এই ডাটাগুলো যদি আমরা ইউজ করি, ড্রোনটা এখন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ব্যবহৃত হচ্ছে, আমাদের বাংলাদেশেও প্রচুর ব্যবহৃত, যদিও কিছু রেস্ট্রিকশন থাকে। তারপরে আমরা এই ড্রোনের ডাটাটাকে নিয়ে কাজ করতে সুবিধা এই কারণে যে এই রেজুলেশন খুব হাই থাকে এবং আমাদের পারপাস রিয়েল টাইম ডাটা পাওয়া যায়, এবং সেই ডাটাটাকে আসলে আমরা খুব ইজিলি ইনফরমেশন আপডেটের জন্য কাজে লাগাতে পারি।
তারপর হচ্ছিল কোনো আমি অলরেডি আর্থকুয়েকের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ট্রেন বা আর্থকুয়েকের পার্টিকুলার জোন কোথায় বা কি অবস্থায় আছে সেটা জানা থেকে, এবং ডিস্ট্রিবিউশন যেমন আমাদের আরবান এবং রুরাল পপুলেশনের ডিস্ট্রিবিউশন এবং কি রকম অবস্থায় আছে বা 20 বছর আছে, অর্থাৎ 20 বছর পূর্বে এই ডিস্ট্রিবিউশন গুলো কেমন ছিল, অর্থাৎ আমাদের পারপাস গুলোর জন্যই কিন্তু আমরা এই জিআইএস এর এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করি এবং লোকেশন ইনফরমেশন এবং কোনো ধরনের ক্যালকুলেশন করতে চাইলেও কিন্তু আমরা এই জিআইএস কে ইউজ করতে পারি। তাহলে এখন আমরা আসলে বুঝতে পারি যে ক্যান বি অ্যাপ্লাইড টু সলভ মেনি প্রবলেম। নাম্বার 1, লোকেশন, কন্ডিশন, ট্রেন্ড, রাউটিং, প্যাটার্ন, মডেলিং। অর্থাৎ এই বিষয়গুলো যখন আমরা এই অ্যান্সার গুলো যখন কালেক্ট করতে পারবো, এই অ্যান্সার গুলো আমরা যখন বুঝতে পারবো, তখন কিন্তু আমরা এই সলভ বা এই ধরনের জিএস কে এই প্রবলেম সলভ গুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি। তা আমার মনে হয় যে আমি মাঝখানে চেয়েছিলাম যে আমরা যদি 10 মিনিট হয়তো একটা ডিসকাশন পিরিয়ড রাখবো কিনা। যদি মনে করেন আপনার 10 মিনিটে একটা 5 মিনিটে একটা ডিসকাশন পিরিয়ড রাখতে পারি, তারপর আবার আমি হয়তো শুরু করতে পারি। আমি কি রাখবো তামিদ ভাই? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। তামিদ ভাই, আমি কি 10 মিনিটের আর কোনো ডিসকাশন পিরিয়ড রাখবো নাকি একেবারে লাস্টে আমরা ডিসকাশন পিরিয়ডে যাব? লাস্টে ডিসকাশন পিরিয়ডে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার কন্টিনিউ করে যাই। আমরা জিআইএস এর যে টেকনোলজি বা তিনটা আসলে আমরা তিনটা ভাবে অর্থাৎ 3 টাইপ যে কালেক্টিং এবং ডিলিং করি মেনলি। তার মধ্যে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম থাকে, এক হচ্ছে এখন আমরা আরো যেটা আগেও হতো সেটা হচ্ছে রিমোট সেন্সিং, যেটাকে আমরা বলি আরএস, আর গ্লোবাল জিপিএস পজিশনিং সিস্টেম। এই তিনটা মাধ্যমেই কিন্তু ডাটা কালেকশন করা এবং জিআইএস এর ইনফরমেশন গুলো এই তিনটা মাধ্যমেই আমরা ডিলিং করে থাকি। বাংলাদেশে আসলে জিআইএস এর হিস্ট্রি খুব বেশি পুরাতন না। আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখি 1991 অর্থাৎ 1991 সালে যখন আমাদের ফ্লাড অ্যাকশন প্ল্যান হয় ঢাকা শহরের চারদিকে বেড়িবাঁধের যে অর্থাৎ 88 বন্যার পরেই কিন্তু এটার ইয়েটা প্রয়োজনীয়তা উপলব্ধি হয় এবং হচ্ছে স্প্যান অর্থাৎ ইরিগেশন সাপোর্ট প্রজেক্টের জন্য এশিয়ার এবং হচ্ছে নিয়ার ইস্ট আমাদের পুরো বাংলাদেশে ইরিগেশন সাপোর্ট এই প্রজেক্টের জন্যই কিন্তু 1991 বা 90-91 সাল থেকেই অর্থাৎ এই জিআইএস এর প্রচলন বা আমরা জিআইএস ইউজ করে শুরু করি। আমাদের অ্যাপ্লিকেশনের ফিল্ড অলরেডি আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যাপ্লিকেশনের ফিল্ড আসলে অনেক জায়গায়। আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন, যেমন স্ট্যাটিস্টিশিয়ানরা কাজ করেন, সার্ভেয়াররা কাজ করেন, কম্পিউটার সায়েন্সের যারা কাজ করেন তারাও কিন্তু এই জিআইএস এর ইউজটা করে থাকেন। সিভিল ইঞ্জিনিয়াররাও করে থাকেন বিভিন্ন পারপাসে। তারপর হচ্ছে আরবান প্ল্যানাররা তো অবশ্যই এটা ব্যবহার করে থাকেন। এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেও তারাও ব্যবহার করে। অর্থাৎ আমাদের এখন প্রত্যেকটা সেক্টরে হেলথ কেয়ার বর্তমানে অর্থাৎ এই কোভিড সিচুয়েশনে হচ্ছে প্রচুর পরিমাণে আসলে ইউজ হচ্ছে এই জিআইএস বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্য, এবং রিয়েল এস্টেট সেক্টরেও এই জিআইএস এর ইউজ পরবর্তী অর্থাৎ দিন দিন বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের তাদের সুইটেবিলিটি অ্যানালাইসিসের জন্য। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা অ্যাপ্লিকেশন অর্থাৎ বাংলাদেশে ব্যবহার করে কোন কোন সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে ব্যবহার করেছে বার্ক, এসআরডিআই, এমওএ মনিটরিং এবং ইভ্যালুয়েশন ম্যানেজমেন্টের জন্য, এনভায়রনমেন্ট সেক্টরও ব্যবহার করে, হেলথ সেক্টর ব্যবহার করতেছে বা জিএস অ্যাপ্লিকেশন কে ইউজ করে, ফরেস্ট্রি, তারপর লোকাল প্ল্যানিং, আমরা যারা এলজিডি তে কাজ করি তারা আমরা বিভিন্ন ধরনের ম্যাপিং এবং মনিটরিং এর জন্য আমরা জিএস কে ইউজ করি। তারপরে রিসার্চ এবং এডুকেশনে তো এর প্রচুর ব্যবহার, এবং রিসোর্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিসোর্স মোবিলাইজেশন এবং রিসোর্স ইউটিলাইজেশনের ক্ষেত্রে আমরা প্রচুর ব্যবহার করে থাকি। ট্রান্সপোর্ট নেটওয়ার্ক আমরা যেমন এখন উবার, পাঠাও বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি, তারা কিন্তু এই জিআইএস এর টেকনোলজি বা ইনফরমেশন
আমরা বলবো যে জিআইএস অর্থাৎ জিআইএস আসলে যেটা বলতে যে একটা সফটওয়্যার তা না, এটা হচ্ছে জিওগ্রাফিক্যালি ইনফরমেশন সিস্টেম কে ইউজ করা আর কি। আমাদের বর্তমানে যেসব ডাটা আমি অল্প কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এখানে প্রচুর খুঁজটা ওয়েবসাইটে খুঁজতে আমরা প্রচুর লিঙ্ক পাবো। যেমন সার্ভে অফ বাংলাদেশ থেকে আমরা সোর্স পেতে পারি, ডিএলআরএস অর্থাৎ ল্যান্ডের যে ডাটাগুলো সেটা আমরা ডিএলআরএস থেকে পাই। আর আমাদের পপুলেশনের ডাটাগুলো আমরা বিবিএস থেকে, বিবিএস এর ওয়েবসাইটেও এই ডাটাগুলো তারা দিয়ে থাকে, আমরা সেখান থেকেও কালেক্ট করতে পারি। আমরা কম্পোনেন্ট প্রথমেই দেখি যে একটা হার্ডওয়্যার থাকতে হয়, তার মানে হচ্ছিল আমাকে একটা পিসি থাকতে হবে, তারপরে যে সফটওয়্যারটা থাকতে হবে, ডাটাটা থাকতে হবে, অর্থাৎ ডাটাগুলো আমার ফিল্ড থেকে আসবে অথবা সেকেন্ডারি সোর্স থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব। সেটা হচ্ছে ভেক্টর আকারে থাকে, রাস্টার আকারে থাকে, অ্যাট্রিবিউট ডাটা, অর্থাৎ অনেক সময় টেবিল আকারেও থাকে। সেখানে আমরা স্ট্রিং নটিং অর্থাৎ জিওগ্রাফিক্যাল পজিশন গুলো দেওয়া থাকলে আমরা কিন্তু সেখান থেকেও ডাটা বা জিআইএস এর ম্যাপিং এর জন্য ডাটাগুলোকে তৈরি করতে পারে, এবং বিভিন্ন ধরনের মেথড ফলো করা হয় এই ডাটাগুলোকে ইউজ করার জন্য। এবং কারা আসলে আলটিমেটলি কারা ইউজ করবে, হয় পিপলরাই ইউজ করবে, অর্থাৎ আমরা জনগণরাই আসলে এই ডাটাগুলোকে ইউজ করব, এবং বিভিন্ন জন এর ইনফরমেশনকে আসলে বিভিন্ন ভাবে ইউজ করবে। এটা আসলে জিআইএস একটা সিস্টেম অর টুল, আমরা এটাকে এমনও বলতে পারি এটা একটা সিস্টেম এবং টুল, আমরা দুইভাবেই আসলে এটাকে বলতে পারি। সিস্টেম হচ্ছে যে আমরা যে ডাটা গুলো নিয়ে কাজ করব সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে সে প্রসেস করবে, এবং এই প্রসেস করার জন্য আমার একটা টুল লাগে, এই টুলটাই হচ্ছিল জিআইএস। সুতরাং কালেক্টিং অর্থাৎ ইনফরমেশন কালেক্ট করা, ডাটা কালেক্ট করা, সেটাকে স্টোর করা, সেই স্টোর থেকে আসলে কিভাবে বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করতে পারি, ম্যানিপুলেশন করে আমরা কিন্তু সেটাকে অ্যানালাইজ করতে পারি, অ্যানালাইজ করে ডিসপ্লে অর্থাৎ ম্যাপিং আকারে বা বিভিন্ন, আমি যে শুধু ম্যাপই করব তা না, আমি অনলাইন ভার্সনেও দেখা যাচ্ছে যে বিভিন্ন এখন ইনফরমেশন গুলোকে আমরা অনলাইনে ওপেন করে দিই, সেখান থেকে আমরা ডিসপ্লে করতে পারি, এবং সেই ডিসপ্লে থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোয়েরি করতে পারি এবং রিলেটেড ইনফরমেশনকে আউটপুট আকারে নিয়ে আসতে পারি। কালেকশন করতে পারি কিভাবে, জিপিএস দিয়ে কালেকশন করি। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই আমরা বিভিন্ন জিপিএস মেশিন নিয়ে যাই, তারপরে থাকে একটা টোটাল স্টেশন মেশিন দিয়ে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। আরেকটা ডাটা অ্যাকুরেসির জন্য আমরা আরটিকে জিপিএস সার্ভে করি, আরটিকে রিয়েল টাইম কাইনেমেটিক মেশিন আছে, সেটা দিয়ে আমরা ডাটা অ্যাকুরেসিকে মেনটেন করতে পারি। মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আমরা প্রচুর ইনফরমেশন, যেমন আমরা এখন ছবি তুললে কিন্তু তার জিপিএস কোঅর্ডিনেট থাকে, সেখানে সেই জিপিএস কোঅর্ডিনেট দিয়ে কিন্তু আমরা সেই ইনফরমেশন গুলো নিতে পারি। তারপর স্যাটেলাইট ইমেজ থাকে, স্যাটেলাইট ইমেজেরই বিশেষ করে আমরা গুগল আর্থের ইমেজকেও আমরা জিআইএস এর মাধ্যমে ইউজ করতে পারি। আরেকটা থেকে এরিয়াল ফটোগ্রাফি, যেটা আমরা ড্রোন বলে থাকি, সেই ড্রোন সার্ভেটা মাধ্যমে আমরা এই ডাটাগুলোকে কালেক্ট করতে পারি। এখন দেখা যাচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডে আসলে প্রচুর অনেক ধরনের ডাটা থাকে, যেমন আমার বিভিন্ন ল্যান্ডের যেমন ভেজিটেশন থাকে, ওয়াটার বডি থাকে, স্ট্রাকচারের থাকে, রোড নেটওয়ার্ক থাকে, ল্যান্ডের নিচে হচ্ছে সয়েলের কন্ডিশন থাকে, ওয়াটার লেভেলের থাকে। অর্থাৎ এই যে রিয়েল ওয়ার্ল্ডের যে ডাটা থাকে সেটাকে আমরা জিআইএস ওয়ার্ল্ড মডেলে নিয়ে আসি, তার মানে বিভিন্ন ডাটা স্লাইসে আসলে ভাগ করি। প্রথমেই থাকে হচ্ছিল নিচে উপরে যদি আমরা স্লাইসকে ধরি, যে প্রথমে একটা ইমেজারি থাকে, তবে ইমেজারির সাথে তার এলিভেশন অর্থাৎ কন্ট্রোল, আমরা যেটাকে বলে কন্ট্রোল থাকে, কন্ট্রোলের সাথে আমার সেই ট্রান্সপোর্ট নেটওয়ার্ক থাকে, এবং ট্রান্সপোর্ট প্রত্যেকটি ডাটারই একটা অ্যাড্রেস, ইউনিক একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসকে লোকেট করেই কিন্তু আমরা এই ডাটাগুলোকে তৈরি করি। তারপরে বিভিন্ন ধরনের বাউন্ডারি থাকে, যেমন ওয়ার্ড বাউন্ডারি থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি থাকে, তারপরে হচ্ছিল আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির মধ্যে থাকে ইউনিয়ন বাউন্ডারি, পৌরসভা বাউন্ডারি, তারপরে জেলা লেভেল বাউন্ডারি, উপজেলা লেভেল বাউন্ডারি, অর্থাৎ এরকম বিভিন্ন বাউন্ডারিতে কিন্তু আমরা ডাটাগুলোকে আসলে স্লাইস করে নিই। তারপরে বিভিন্ন এই বাউন্ডারির মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ব্যারিয়ার, আমরা অলরেডি আমরা বলি যে এটা ব্যারিয়ার, অর্থাৎ ওয়াটার নেটওয়ার্ক থাকে, অর্থাৎ একটা বাউন্ডারি আরেকটা বাউন্ডারিকে আমরা পৃথক করতে পারি যে
ওয়াটার নেটওয়ার্ক অনেক সময় যেমন আমরা ঢাকা থেকে আরিচা বা ঢাকা থেকে মাওয়া, যদি ফরিদপুরকে চিন্তা করি বা ওই সাইডে যদি আমরা মাওয়াকে চিন্তা করি, মাওয়া ঘাটে ওইখানে গেলে অর্থাৎ একটা বিশাল একটা নদী অর্থাৎ পদ্মা নদী বা এদিকে মেঘনা নদী, যমুনা নদী, এরকম বিভিন্ন ধরনের বেরিয়ে কিন্তু আমরা এক একটা বাউন্ডারিকে আলাদা করে ফেলেছি। তারপরে বিভিন্ন ধরনের সার্ভে কন্ট্রোল থাকে, এই কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু আমরা এই ডাটাগুলোকে আসলে মেনটেন করি। অর্থাৎ আমার এই সার্ভে কন্ট্রোল বা সার্ভে পয়েন্ট গুলোকে যদি আমি ঠিক না করি, এর মাধ্যমে আমরা যেমন এসওবি সার্ভে অফ বাংলাদেশ তারা বিভিন্ন জায়গায় বিএম ক্রিয়েট করে রেখেছে, সেই বিএম গুলোকে কিন্তু আমরা কন্ট্রোল পয়েন্ট হিসেবে চিন্তা করি এবং এই সেখান থেকে আমরা ডাটা গুলোকে কালেক্ট, সেই বিএম গুলোকে লোকেট করে আমরা আমাদের ডাটা গুলোকে অ্যাকুরেট করার চেষ্টা করি। তারপরে হচ্ছিল মেজর মেজর এরিয়াস অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আমরা বিভিন্ন এরিয়াতে যারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সেক্টরে কাজ করি, তাদের মধ্যে থাকে লোকাল গভর্নমেন্ট, থাকে লোকাল গভর্নমেন্টে যারা কাজ করে, রিয়েল এস্টেট বা মার্কেটিং এ কাজ করে, পাবলিক সেফটি এবং ডিফেন্সে কাজ করতেছে, ন্যাচারাল রিসোর্স সেক্টর, অর্থাৎ সবাই এখন তো অনেকেই কাজ করে যে ই মার্কেটিং এ কাজ করতেছে। আমরা এই মার্কেটিং ও আমরা জিএস কে ইউজ করি করতে পারি। আরজিএস এর বিভিন্ন ধরনের আসলে আমরা ভার্সন থাকে, তার আগে হচ্ছিল আমরা আর্কভিউ ইউজ করে আসছি। এই আর্কভিউ এখন আর আমরা ইউজ করি না, সেটা এখন আরজিএস এর মধ্যেই একেবারে একসাথে কম্পাইল করে দেওয়া হয়ে গেছে এখন আরজিএস। তার আগে 10.7, এখন এটা আপডেট হচ্ছে, আমরা 10.8.1, আমি 10.8.1 এই ভার্সনটা ইউজ করি। আমরা চেষ্টা করবো যে আপডেট ভার্সনই পরবর্তীতে ট্রেনিং এ ইউজ করার জন্য। তার আগে আমরা যখন একটা আরজিএস এর সবার পিসিতে যখন সেট আপ করবো, তখন এরকম বিভিন্ন অর্থাৎ দেখা যাবে যে আর্ক ক্যাটালগ, অ্যাডমিনিস্ট্রেশন, আর্ক গ্লোব, ম্যাপ, সিনস, আমরা এখান থেকে আর্ক ম্যাপটাকেই অর্থাৎ আমাদের জিআইএস এর জন্য ইউজ করব। এখন কিছু এক্সাম্পল, এটা ছিল যে প্রথম যখন আর্ক ভিউ ইউজ করা হয় তার ইন্টারফেস, তখন থেকে দেখা যাচ্ছে যে আমরা এটাও আর্ক ম্যাপ, পরবর্তীতে 9 ভার্সন যখন আসে আর্ক ম্যাপ 9, তখন এরকম ভার্সন বা ইন্টারফেসটা এরকম দেখা যায়। তার সাথে থাকে আর্ক ক্যাটালগ, অর্থাৎ এই ক্যাটালগ থেকে আমরা আমাদের কাজের সুবিধার্থে বা ডাটাগুলোকে আর্ক ম্যাপে নিয়ে আসতে পারি। এই আর্ক ক্যাটালগে আসলে বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলো ক্রিয়েট করে আমরা এই জিআইএস ডাটাগুলোকে ইউজ করতে পারি। এটা হচ্ছে আর্ক ম্যাপের একটা ইন্টারফেস। এগুলো জাস্ট আমি এক্সাম্পল দেখানোর জন্য আসলে সেট করেছি, এছাড়া আর কিছু না। আর এর আগেও আমি বলেছি যে আসলে জিআইএস এর কাজ কি, সেটা হচ্ছিল ফান্ডামেন্টাল অফ জিআইএস বা ফান্ডামেন্টাল বা জিআইএস কিভাবে আসলে এই ডাটাগুলোকে নিয়ে কাজ করে। তার কাজই হচ্ছিল ডাটা, তারপর লেয়ার তৈরি করা, তাকে রিপ্রেজেন্ট করা। এলিমেন্টস কি কি থাকে, এলিমেন্টস গুলো থাকে হচ্ছে ফিচার গুলো যেমন পয়েন্ট আকারে, লাইন আকারে এবং পলিগন আকারে থাকে। তার সাথে থাকে হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল এবং কিছু ইমেজারি এবং কিছু কন্টিনিউয়াস সারফেস যেমন এলিভেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি কন্ট্রোল ম্যাপ। আমরা দেখেছি যে এই যে পয়েন্ট ফিচার বলতে যেমন আমরা কোনো জায়গার কোনো একটা পয়েন্ট বা লোকেশন, যেমন একটা ল্যাম্প পোস্ট, সেটাকে দেখানোর জন্য আমরা হয়তো পয়েন্ট ফিচার তৈরি করি। আমরা রাস্তা বা রোড নেটওয়ার্ককে বোঝানোর জন্য কিন্তু আমরা লাইন ফিচার ইউজ করি। আবার কোনো ল্যান্ড পার্সেলকে বোঝানোর জন্য সেটা হতে পারে এগ্রিকালচার ল্যান্ড, রেসিডেন্সিয়াল ল্যান্ড, যে কোনো পার্সেল অফ ল্যান্ডকে বোঝানোর জন্য আমরা পলিগন ইউজ করি। তারপরে এই ফিচার গুলোর সাথে আমরা যা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিল, অর্থাৎ আমার পয়েন্ট ফিচার হোক, লাইন ফিচার হোক বা পলি ফিচার হোক, তার সাথে আমার একটা অ্যাট্রিবিউট টেবিল ক্রিয়েট হয়। অর্থাৎ যত ধরনের ইনফরমেশন, অর্থাৎ ফিল্ডে যা ইনফরমেশন আমার দরকার, যা কালেক্ট করা দরকার, সেই অ্যাট্রিবিউট টেবিলের মাধ্যমে আমরা সেই ইনফরমেশন গুলোকে তৈরি করতে পারি বা স্টোর করতে পারি। সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইমেজারি, বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের অর্থাৎ আমাদের পারপাস অনুসারে আমরা ক্রিয়েট করতে পারি। আরেকটা হচ্ছে যে ইমেজারি ডাটা, যেটা বলেছি যে
সেটা ফটোগ্রাফি হতে পারে, ল্যান্ড ইউজ, তারপর কনসেন্ট্রেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি যে আরএস বা রিমোট সেন্সিং এর মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের ডাটাগুলো বা জিআইএস এর ইউজ করার মতন ডাটাগুলো তৈরি করতে পারি। আমি কিছু অ্যাপ্লিকেশন অর্থাৎ জিআইএস এর কিছু অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করি। তার মধ্যে হচ্ছে যেমন আমরা কোথাও বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলে প্রথমে একটা আমরা ম্যাপ খোঁজার চেষ্টা করি যে এখানে কোথায় কি আছে বা কোন লোকেশনে কি আছে, কোন টুরিস্ট স্পট গুলো আছে। আমরা যখন যে কেউ বিদেশে যাই বা বাংলাদেশের কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা আগে একটা দেখে নেই। বিশেষ করে আমরা এখন গুগল ম্যাপ থাকাতে আমরা কিন্তু আমাদের খুব সুবিধা যে মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইলের মাধ্যমে আমরা সেটাকে বুঝতে পারি যে কোথায় আসলে আমরা কিভাবে যাব। তারপর হচ্ছিল বিভিন্ন ধরনের মডেলিং করি আমরা, যেমন ঢাকা শহরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরবান গ্রোথ বা আরবান গ্রোথের প্যাটার্নটা কিরকম বা আরবান গ্রোথটা কোন দিকে হচ্ছে সেটাকে বোঝার জন্য আমরা কিছু মডেলিং করি। তারপর ট্রান্সপোর্ট সিস্টেমের সিনারিওটা বোঝার জন্য আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি যে আমরা যেমন এখন বের হলেই দেখা যাচ্ছে গুগল ম্যাপে দেখে নিই যে কোথায় জ্যাম আসছে বা কোথায় আসলে জ্যাম কম। দেখা যাচ্ছে যে আমরা গুগল ম্যাপেই কিন্তু জাস্ট মোবাইলে ওপেন করেই বুঝতে পারি যে কোথায় রাস্তা এখন জ্যাম আছে, কোথায় জ্যাম নাই, রাস্তা কতটুকু ফাঁকা, কোথায় কি অবস্থা সেটা কিন্তু আমরা বুঝতে পারি। বিভিন্ন ধরনের ল্যান্ডের ইনফরমেশন যারা আমরা রিয়েল এস্টেট বিজনেস বা কোথাও কাজ করি রিয়েল এস্টেট সেক্টরে, তারা কিন্তু তাদের বিশাল ল্যান্ড ইনফরমেশনটাকে কিন্তু তৈরি করা হয় এই জিআইএস এর মাধ্যমেই। সেটা হচ্ছে জিআইএস এর মাধ্যমে তৈরি করেই সেটাকে বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে হোক বা বিভিন্ন ধরনের ফাংশনের মাধ্যমে হোক আমরা সেটাকে আমাদের ইনফরমেশন কালেক্ট করে রাখি। এখন কেউ ল্যান্ড কিনতে আসলে সেটা কোনটা বিক্রি হয়েছে কিনা, কোনটা বা সেলের পর্যায়ে কি আছে বা কোনটা খালি আছে, অর্থাৎ এই ইনফরমেশন গুলো আমরা ইজিলি কিন্তু চেক করে বলে দিতে পারি। তবে আরেকটা হচ্ছে যে ইনফরমেশন যে বিশ্বব্যাপী কোথায় কোন হ্যাজার্ডের অর্থাৎ কোন লোকেশনে হাইয়েস্ট হ্যাজার্ড বা কোন লোকেশনটা লোয়েস্ট হ্যাজার্ড সিস্টেম আছে সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইউএসজিএস এই ডাটাগুলো প্রোভাইড করে। আমরা একটা 3D দেখার চেষ্টা করি, অর্থাৎ আমার যখন ইনফরমেশন কালেক্ট হয়ে থাকবে, যখন আমার জেড ভ্যালু থাকবে বা জেড ভ্যালু আমি দিব, তখন কিন্তু আমি এরকম একটা 3D ভিজুয়ালাইজেশন তৈরি করতে পারবো। আমরা বিভিন্ন হাইড্রোলজিতে যারা হাইড্রোলজিস্ট হিসেবে কাজ করেন তারা কিন্তু এই হাইড্রোলজি বিভিন্ন ধরনের ফ্লাড মডেলিং করে থাকেন এবং বোঝার চেষ্টা করেন যে অর্থাৎ কোন লেভেলের ফ্লাড হলে অর্থাৎ আমার যে এলাকাতে ফ্লাড হয় সেইটা কতটুকু ইনান্ডেটেড হতে পারে বা ফ্লাডের লেভেলটা কতটুকু হলে কতটুকু এরিয়া ইনান্ডেটেড হবে সেটাও কিন্তু এই মডেলিং এর মাধ্যমে তৈরি করা যায়। আমরা আরেকটা জিনিস দেখি যে ডিজিটাল এলিভেশন মডেল বা ডেম তৈরি করার মাধ্যমে যে এর উঁচু নিচু বন্ধুরতা বা কোথায় এলিভেশন, কোথায় লো ল্যান্ড, কোথায় হাই ল্যান্ড, কি অর্থাৎ ল্যান্ডের পরিস্থিতিটা কিরকম আছে এলাকায় এই ডেমের মাধ্যমে বুঝতে পারি। তারপর হচ্ছে আরেকটা বিশ্বব্যাপী যে আনএমপ্লয়মেন্ট রেট কোথায় কত, অর্থাৎ এটা ওয়ার্ল্ড ওয়াইড ডাটা যদি আমার কাছে থাকে আমি এইভাবে ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশন ডাটার মাধ্যমে কিন্তু আমি এই ধরনের ম্যাপিং গুলো তৈরি করতে পারি। সো এই ছিল আমার আসলে জিআইএস এর বেসিক বিষয়গুলো যে আমরা জিআইএস এ আসলে কিভাবে কাজ করব বা কে কোন ক্ষেত্রে ইউজ করব সেটা যার যার আসলে লেভেল থেকে পারপাস থেকে আসলে সেটা তারা ব্যবহার করবেন, ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য এবং সবাই ব্যস্ততার মাঝে আসলে বোঝার চেষ্টা করেছি যে এখন আমরা চেষ্টা করব যে সামনে এই বিষয়গুলো আরো বেসিক আইডিয়া গুলো নিয়ে আমরা আমাদের কাজের ক্ষেত্রগুলোকে আসলে ক্রিয়েট করব। ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো ধরনের ডিসকাশন থাকে, কোশ্চেন থাকে, আমার মনে হয় যে আমরা এখন আলোচনা করতে পারি। আমি আমার বেসিক ইনফরমেশন বা আলোচনা কমপ্লিট করেছি। এখন আপনাদের দিক থেকে যদি কেউ কোনো ধরনের ইনফরমেশন কিছু শেয়ার করতে চান বা জানতে চান আমার মনে হয় যে বলতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাকসুদ ভাই। জি খালিদ ভাই। আমার কয়েকটা ছোট পয়েন্ট, তেমন কিছু না। আমরা যদি যেমন জিআইএস এর তো সার্ভে ডাটা থেকে বিভিন্ন ফরম্যাটে নেওয়া যায়, আমরা যদি কোনো যেমন অটোকেটেড
থেকে যে সার্ভে ডাটাগুলো থাকে আমরা জি। তো চাইলে সেটাকেও জিআইএস এ ইনকর্পোরেট করতে পারবো, তাই না? হ্যাঁ, অটোকেটেড ডাটাগুলোকে আমরা জিআইএস এ নিতে পারবো। যেমন আমাদের যে টোটাল স্টেশনে যে ডাটাগুলো দেয় সার্ভেয়াররা, সেটা কিন্তু হ্যাঁ, ওরা কিন্তু ওদের একটা আলাদা ওদের সফটওয়্যারে থাকে। ওরা শুধুমাত্র আমাদেরকে ক্যাট ডাটা দেয়। আমরা বারবার বলি যে সিএসভি ফাইলটা দেওয়ার জন্য মানে ওই যে সিএসভি ফাইলটা অর্থাৎ র ডাটাটা যদি দেয় সেখান থেকে কিন্তু আমরা আ অ করে নিতে পারি যে জিআইএস এর ডাটা বা ক্যাট ফাইলটা দিলেও আমরা কিন্তু সেটাকে জিআইএস এ নিয়ে আসতে পারবো। ওইখান থেকে কিন্তু আমাদের কিন্তু আলাদা করতে হয়। মানে ওদের তো যেমন বাউন্ডারি থাকে, রোড থাকে, সব ডাটাগুলো থাকে। সেটা আবার দেখা যাচ্ছে কোয়েরি বিল্ড করে আমাদেরকে আলাদা, আলাদা শেপ ফাইল আকারে ক্রিয়েট করে নিতে হয়। তখন আমাদের জন্য আসলে প্রবলেম হয়ে যায়। কারণ এই, অ্যা কোন ডাটাটা দিয়ে দেয় মেশিনের সেটা দিয়ে হচ্ছে সবচেয়ে সহজ। সবচেয়ে সহজ হয় এবং এটা কিছু আসলে প্রসেস থাকে। এটা প্রসেস করে নিতে হয়। দেখা যাচ্ছে এই প্রসেস গুলো আসলে তারাই করে। আমরা আমরা করতে গেলে আমাদের জন্য আসলে প্রবলেম হয়ে যায়। তারা কিন্তু তারা অপারেট করে। জি, 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 না ঠিক আছে, যেটা বলতেছেন ঠিক আছে। জি, আচ্ছা, আরেকটু হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে যে আপনি বললেন যে এটা রিয়েল এস্টেট এবং ই মার্কেটিং, এই হুম, হুম। দুইটা সেক্টরেও কি জিআইএস এর প্রয়োগটা আছে? মানে এটা আমার জানা ছিল না, এটা একটু জানার জন্য। হ্যাঁ, রিয়েল এস্টেট সেক্টরে যেমন ধরেন এ আপনি আপনার সাথে শেয়ার করি। কারণ আমি তো আপনার কিছু আ আ মানে দেখি যে আপনি এই বিজনেসটা একটু রান করানোর চেষ্টা আ করতেছেন। যেমন ধরেন আপনি যেই ডাটা গুলোকে বা যেখান থেকে আপনি অলরেডি নিয়েছেন বা চিন্তা করতেছেন, আপনি কিন্তু অলরেডি সেই জায়গাটা যেমন Google ম্যাপ থেকে আপনি যদি সেই ইনফরমেশন গুলো নেন, মানে Google ম্যাপে আপনি হয়তো একটা পলিগন করে রাখলেন, সেটাকে আপনি জিআইএস এর মাধ্যমে আপনার আপডেট রাখার জন্য আপনি সেটাকে শেপ ফাইল হিসেবে ক্রিয়েট করে রাখলেন। সো এটা নিজের ম্যাপিং আসলে নিজের ইনফরমেশন নিজেরকেই তৈরি করে রাখা। যে Google থেকে আমি ডাটাগুলোকে Google এ দেখা যাচ্ছে অনেক সময় ইনফরমেশনটা হারিয়ে যায়। কিন্তু আমি সেটাকে যদি শেপ ফাইল আকারে ক্রিয়েট করে আমি আমার জিআইএস ডাটাবেজে তৈরি করে রাখি, তাহলে দেখা যাবে যে আমি কোন লোকেশনে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেটাকে ওই যে বেজ ম্যাপ আমি যে বললাম যে বেজ ম্যাপটাকে যখন আপনি নিয়ে আসবেন বা বেজ ম্যাপের উপরে আপনি যখন এই লেয়ারটাকে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন লোকেশনে ওই প্লটটা আছে। তারপরে হচ্ছে হলো ওই লোকেশনটা সুইটেবল কিনা, ওই লোকেশনের আশপাশে কি, কি আছে সেটা কিন্তু আপনি তখন ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন। আচ্ছা, এবং ই আর মার্কেটিং ও সেম, এই যে আপনি হ্যাঁ, এরপরে লাস্ট। আরেকটা আরেকটা হচ্ছে যে ই-মার্কেটিং করে আমরা যেমন ধরেন ই-মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দেখি যে সবাই এখন ওই যে দারাজ তারপরে হচ্ছে হলো ই-ভ্যালি, হ্যাঁ? সবাই আমরা কেনাকাটা করতেছি। কেনাকাটা করতেছি কি যে একটা প্রোডাক্ট তারা কিন্তু অনলাইনে দিচ্ছে। সেই প্রোডাক্টটা এখন আপনি কোথায় আছেন? আপনি কিন্তু আপনার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছেন। অ্যাড্রেসটা দিয়ে আপনি বলে দিচ্ছেন যে আপনি কোথায় থাকেন। ওরা কিন্তু সেই অ্যাড্রেসটা ফলো করে অর্থাৎ সেই ডাটাবেসটাকে ফলো করেই কিন্তু লোকেশনটাকে ফলো করে। তারা আপনার ওই অ্যাড্রেস বা কোন লোকেশনে আছেন, সে কিন্তু রিয়াল টাইম ডাটাগুলোকে নিয়ে সে দেখতেছে যে আপনি এই লোকেশনে অবস্থান করতেছেন। তা আপনি যখনই একটা ল্যান্ড বা ল্যান্ড কিনবেন, তখনই কিন্তু আপনি ওই ল্যান্ডটাকে যখন অনলাইনে বা একটা প্ল্যাটফর্মে দিয়ে দিবেন, হ্যাঁ? মার্কেটিং এর জন্য একটা প্ল্যাটফর্মে দিয়ে দিবেন। তখন কিন্তু আপনি ইজিলি ওইটার সাথে লিংক করে একটা ই-মার্কেটিং বা ই-কমার্স আমরা যেগুলা বলি। আর এটার এরিয়াটা হচ্ছে আরো ভাস্ট। আমরা তো আসলে অত ডিটেইল লেভেলে আ যেতে হলে আমাদের আরো বেশ কিছু কাজ করতে হবে। কারণ আমি একটু অ্যাডভান্স লেভেলে যদি যাই, তখন কিন্তু আমরা এইটাকে বুঝতে পারবো যে কত ইজিলি আমরা আ করতে পারি। কারণ যাদের বেসিক আমরা জানি আমি জানি যে অনেকেরই বেসিক আইডিয়া গুলো আছে বা জিআইএস এর আছে। তা আমরা চেষ্টা করব যে একটু অ্যাডভান্স লেভেলেও যাওয়ার চেষ্টা করব। তাহলে আমি খুব ইজিলি যে শেয়ার করতে পারবো। কারণ অনলাইনে যতক্ষণ না আপনি ডাটাটা দিচ্ছেন আ তাহলে কিন্তু সবার কাছে অ্যাক্সেসিবল হবে না। অনলাইনে যখন আপনি ডাটাটা দিয়ে দিবেন, তখন কিন্তু সবাই ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে। তার মানে আমার ডাটাটাকে অনলাইনে নিয়ে যেতে হবে। আচ্ছা, জি, ঠিক আছে ভাই, এটাই আমার জানার ছিল এই কয়টা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ খালিদ ভাই। আর কিছু?